হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন একটা দিন, আবার একটা ভ্লগ শুরু করলাম। আর আজকের ভ্লগটা ছিল রবিবারের ভ্লগ, মানে সানডে ময় ভ্লগ। বুঝেছো, ছুটির দিন, সবার বাড়িতে নিশ্চয়ই মাটন, চিকেন এই সমস্ত ভালো মন্দ রান্না হয়েছে। হুম। আর এমন নয় যে যারা নিরামিষ খায় তাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয় না, অবশ্যই হয়। পনিরের কত রকম রেসিপি হয়, তবে কি বলতো, আমার না শরীরটা একটু খারাপ, তাই ভালো মন্দ রান্না করতে এখন আর ইচ্ছা করছে না। তাও দেখি কি রান্না বান্না হয়। আর আমাদের বাড়িতে ফুলকপি খেতে খুব ভালোবাসে, ফুলকপির কত রকমের পদ আছে, নিরামিষ বিরিয়ানি। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আর আমি অনেককে দেখেছি, মানে আমারও ট্রাই করার খুব ইচ্ছা আছে। সয়াবিন দিয়ে, পনির দিয়ে না, তোমার ওই মাছের মতো করে আবার অনেক কিছু দিয়ে রান্না করছে, ওটাকে বলছে নিরামিষ মাছ, নিরামিষ চিকেন, মানে দেখতে এত ভালো হয়। মায়াপুরের দিকে এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, এরকম নিরামিষ হোটেল, যেখানে কিন্তু এই ধরনের খাবার খাওয়ার জন্য অনেক মানুষ যায়, বা যারা এখানে পুজো দিতে যায়, যারা ধরো নিরামিষ খায়, আহ বৈষ্ণব, তারা কিন্তু ওই রেস্টুরেন্টের আমি অনেক ভিডিও দেখেছি, অনেকে ভিডিও করেছে। তো বেশ, এমনিতেও ইউটিউবে দেখেছি, তো মানে চেষ্টা করবো আমি ওরকম ট্রাই করার, ইচ্ছা আছে, দেখা যাক। তো আপাতত 2 কাপ চা করে নিয়েছি, চা খাবো এখন। আর এখন চা খেয়ে তারপরে চলে এসেছি আমাদের কাজে। তো এদিকে দেখো, কাজ বলতে তোমার ওই, ও আচ্ছা, মা কিন্তু চা খাবে না আজকে। ঠিক আছে, মা বলেছিল যে মাকে ডাক্তারবাবু বলেছে মানে 24 ঘন্টা চা না খেতে, তো ওই জন্য মা আজকেও চা খাবে না। তো যাই হোক। আর এদিকে দেখি, তাও জিজ্ঞাসা করব যদি বলে। এদিকে আমি পটল রান্না করব, ফ্রিজের মধ্যে একটু পনির আছে। আগের দিন যে একটা পনির রোল বানিয়েছিলাম, তোমরা অনেকে বলেছো খুব সুন্দর হয়েছে কণিকা। আর সত্যি বলতে মানে এত ভালো হয়েছিল খেতে না, যখন আমরা খেয়েছিলাম মানে মনেই হচ্ছিল না, যে মনে হচ্ছিল যে নর্মাল যেরকম দোকানে রোল বিক্রি হয়, মানে ওর থেকেও বোধহয় ভালো টেস্ট যদি কিছু হয়, তাহলে আমি যেটা বানিয়েছিলাম ওই রকম। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো ম্যারিনেশনের সময়, কিন্তু আমাদের বাড়িতে ক্যাপসিকাম সেভাবে একটা চলে না, মানে বিশেষ করে আমার বর পছন্দ করে না, বলে ক্যাপসিকামের গন্ধটা নাকি ওর একদমই ভালো লাগে না। তো যে কারণে ক্যাপসিকামটা দেওয়া হয়নি, শুধু পনির দিয়েই করেছিলাম। তো এদিকে এবার আমি রান্না বান্না শুরু করব। চলো, পটলগুলো ভালো করে ছেলে নিলাম। আর আলুগুলোতে না, সেই আলুতে এখন তো আলু গাছ হওয়ার সময় বোধহয়, আলুগুলোতে ওই শেকড়, মানে কি বলবো, ওই যে কি বলে বলো না, আলুর ছোট ছোট ইসে বেরিয়ে গেছে, মুকুল বেরিয়ে গেছে। মানে আলু লাগিয়ে দিলেই আলু গাছ হয়ে যাবে। তো দেখি একটা জায়গায় কয়েকটা না আলু কেটে কেটে লাগিয়ে দিতে হবে, যদি গাছ হয়। দেখতে ভালো লাগে, আসলে খাওয়াটা বড় কথা নয়। গত বছর মা বসিয়েছিল, বেশ অনেকগুলো আলু হয়েছিল, মানে 2 কিলো মতো প্রায় আলু হয়েছিল, একটা বস্তার মধ্যে বসিয়ে দিয়েছিল মা। তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে না, আলুগুলো সাইজে অনেক ছোট হয়েছিল, মানে এই যেমন উচ্ছেগুলো দেখতে পাচ্ছ যেমন সাইজ, ওই রকম ছোট ছোট সাইজ হয়েছিল। মানে ওই রকম থেকে ওর থেকে ছোট বড় এরকম টাইপের, এবার বড় আলু একটা না দুটো হয়েছিল। তো বেশ ভালোই শাক, মানে পাতাও খাওয়া যায়, দেখাও যাবে, আর দেখেও শান্তি। শীতকালে সবুজ যত করবে তত ভালো লাগবে। তো আজকে এই যে উচ্ছে ভাজা করব, আর আজকের উচ্ছেটা একটু সুন্দর করে ভাজা করব, মানে এই যে গোল গোল করে কেটে ভেতর থেকে সব বীজগুলো ফেলে দেব। ফেলে দিয়ে সুন্দর করে একদম কড়া কড়া করে ভাজবো, যাতে সবাই খেতে পারে। আর আমার মেয়ে তো উচ্ছে বা যে কোনো তিতো খাবেই না, খাবেই না। ও খেতেই চায় না, আজকে ওকে জোর করে খাইছিলাম। প্রথমে এক গাল খেয়ে বলছে তিতো লাগছে, খাবো না। পরের এক গাল যেই আবার খেয়েছে, বলছি কি, এমা তিতো তো চলে গেল, তেতো কোথায়? তারপরে আমরা কি হাসি, তারপরে মা বলছে কি, প্রথম গাল খেলেই তেতো লাগে পাগল, পরের থেকে কিন্তু আর তেতো লাগে না, এবার থেকে প্রতিদিন তেতো খাবি। বলছে ঠিক আছে। কিছুতেই উচ্ছে খাবে না, আমাদের পুচকুটা, ছোট পুচকুটা কি সুন্দর উচ্ছে ভাজা ধরে ধরে কামড়ে কামড়ে খেয়ে নেয়, জানো না। আর আমাদেরটা কিছুতেই উচ্ছে ভাজা খেতে চায় না। কোয়েল রানী তো তাও ওকে বকাঝকার ভয়ে এখন খায়, বড় হয়েছে একটু বোঝে। আর আমাদেরটা তো একদমই খেতে চায় না, বিশেষ করে এই উচ্ছে টুচ্ছে তেতো জিনিসগুলো। আর বাচ্চাদের তো এগুলো না খেলে হয় না, বলো। তো দেখো, উচ্ছের থেকে কত সবুজ রং বেরিয়েছে, জানি না এগুলো উচ্ছের রং না এমনি রং, বলতে পারবো না। তো আমি অনেকবার ধুয়েছি, মানে প্রচুর বার ধুয়েছি। আর এখন তো সবজি, মানে যদি ভাবো ছাল সমেত খাবে, তো প্রচুর ধুয়ে টুয়ে তারপরে খেতে হবে, কারণ অনেক ভিডিও দেখেছি ছালের মধ্যেও রং মিশায়। যাই হোক, এদিকে দেখো যেটুকুনি পনির ছিল, আগের দিন ওই পনির রোল করে তারপরে সেটুকুনি পনির আমি রেখে দিয়েছিলাম, যে পরে একদিন কিছু করলে তার সাথে অ্যাড করে দেব, বা আরেকটু পনির এনে পনিরের সাথে তরকারি করে নেব।
তো এই পনিরটা এইভাবে কিন্তু আমি ভাজি। অনেক সময় কড়াইতে লেগে যায়, তো তো এইরকম ভাবে আমি শিখেছি ভাজা। এটা আমাকে মা, মানে আমার শাশুড়ি মা শিখিয়েছে, যে একটু মা আগে যখন মাছ করতাম তখন ওইভাবে যখন মাছ ধরো কড়াইতে লেগে যেত, মা বলতো কি একটু আটা ছড়িয়ে নাও না, কিচ্ছু হবে না, লেগে যাবে না। তো ওই মায়ের কথা শুনে শুনে এখন যে কোনো তরকারি বা যাই ভাজি না কেন, ওই একটুখানি আটা বা ময়দা বা একটু কর্নফ্লাওয়ার, সব থেকে আটা ময়দাই দিই, ওটা হাতের কাছে থাকে বেশি। ওই দিয়ে সুন্দর করে একটুখানি মাখিয়ে তারপরে ভেজে নিলে যেমন কে তেমন উঠবে, একটুও লেগে যাবে না। পনির ভেজে নিলাম, পটলগুলো ভেজেছি, আলুও ভাজা হয়ে গেছে। মানে এইসব রান্না করতে একটু ভাজাভুজি বেশি করতে হয়, তারপরে রান্না করতে বেশি সময় লাগে না। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, যাতে একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায় আর মোটামুটি সিদ্ধও হয়ে যায়। আর এদিকে দেখো লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর হচ্ছে আদাটাকেও ঘষে রেখেছিলাম। এবার অল্প একটু জল দিলাম, দিয়ে এবার এই মশলাটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আর ওদিকে একটা আমি পেস্ট বানিয়েছি, সেটা হচ্ছে একটু দই, লঙ্কা মানে জিরে ধনে, আর হচ্ছে তোমার ওই কি বলে, আর হচ্ছে হলুদ হলুদ দিয়েছিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, লাল লঙ্কার গুঁড়ো। এই দিয়ে একটা ওই পেস্ট মতো বা মিশ্রণ মতো বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার জন্য এত ভালো খেতে হয়েছিল। তো দেখো দই দেওয়ার সাথে একটু মানে সাথে সাথে একটু নাড়াচাড়া করলাম, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারও চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আলু সমস্ত কিছু ভাজাভুজি। পটলগুলো একতরফা ভাজা হয়নি, মানে একবারে ভাজা হয়নি, তিনবারে ভেজেছি পটলগুলো, অল্প 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 করে, যাতে তাড়াতাড়ি করে ভালো করে ভাজা হয়ে যায়। আর এই যে ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এদিকে দেখো অন্য একটা কড়াইতে কিন্তু আমি ওই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম আমার ননস্টিকের কড়াই বোধহয় নেই, ভুলেই গেছিলাম যে আমার এই কড়াইটা রয়েছে ঘরে। সেদিন আমার চোখে পড়লো, তো ভাবলাম যে মাঝে মাঝে রান্নার ভিডিও দেব। তো এখন শীত আসছে, বসে বসে টুকটুক করে সন্ধ্যাবেলা যেদিন ফ্রি টাইম থাকবে, এটা ওটা বানিয়ে সবাইকে খাওয়াতেও পারবো। আর নিরামিষ রান্না যেহেতু, অসুবিধাও হবে না খেলে। আর শীতকালে একটু বানিয়ে বুনিয়ে এটা সেটা খাওয়াই যায়, তাই না? এরপরেই তো পিঠে পুলি পায়েস কত কিছু আছে। তো তখন আমার একটু টেনশনই হচ্ছিল একদিন, যে মা আমার তো ননস্টিকের কত বাসন ছিল, আগের বছর পাটিসাপটা খেয়েছি, এবছর কিসে পাটিসাপটা বানাবো। তারপরে এটা পেয়ে গেলাম, ভালোই হয়েছে একদিকে। উম আর আমি যে ওই ননস্টিকের প্যানগুলো কিনেছিলাম, ওইগুলো তোমার না, ঠিক ননস্টিক না, ওটা হচ্ছে তোমার ওই কি বলো না, ভুলে গেছি। দাঁড়াও, মনে পড়লে বলছি। সেরামিকের সেরামিকের আহ সেরামিকই তো বলে বোধহয়, হ্যাঁ। মানে খুব সুন্দর, ওগুলো একটু অন্যরকম, অন্য টাইপের, সে মার্বেল মার্বেল টাইপের, বুঝেছো? ওগুলো একটু অন্যরকমই, তবে ওগুলো তো এখন আর ইউজ করি না, নিচে ইউজ করা হয় মাঝে মাঝে। এটা ওটা যখন কেউ আসে রান্না করি ভাজাভুজির ক্ষেত্রে, তখন ব্যবহার করা হয়। তো আমি রান্না করতে করতে এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, কারণ আমার ঘর মোছা হয়নি, দেরি হয়ে যাচ্ছে, আরো অনেক কাজ রয়েছে। তো শীতকালের বেলা বুঝতেই পারো। আর এদিকে ঘর ঝাড় দিতে গিয়ে মেয়েকে বললাম তুই একটু ওঠ। সে আমাকে জড়িয়ে ধরেছে, ওর বাবা বলছে কি তুই নামবি না বিছানা থেকে, বসে থাক বসে থাক, ওকে মানে আমার সাথে মজা করছে। হুম। তারপরে আমি ওকে মানে জোর করে ধরে, ও যেভাবে বসেছিল সেইভাবেই ওকে নামিয়েছি। নামিয়ে বলছি এবার নিচে বসিয়ে দি। এভাবে ইয়ার্কি করলাম খানিকক্ষণ, তারপরে ও আবার একটুখানি জড়ি টড়ি ধরে একটু আদর করলাম, মা আমাকে একটু আদর করো না, করে তারপরে আবার এদিকে ঘর মুছতে বসেছি। আর এই জলের মধ্যে একটুখানি ওই লিকুইড দিলাম, যাতে ঘরটা সুন্দর করে মোছা যায়। তো এই যে ওপরটাও একটু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিচ্ছি বলতে একটা কাপড় দিয়ে টেবিলটা একটুখানি ঝেড়ে নিলাম। আর এবার এই ঘরটা ভালো করে পরিষ্কার করে, আগেই পরিষ্কার করে নিয়েছি, তবে মোছার পর দেখো কত সুন্দর চকচক করছে। মেয়েকে আদর করার পর আমি যখন এই নিচটা মুছতে আসি, টেবিলের তলায় দেখি এই আর এক ভদ্রলোক শুয়ে রয়েছে উল্টে। জানো তো, যখন কোনো পেট বা তোমার ঘরের কোনো পোষা পোষ্য, বিশেষ করে ওরা এই ওর কুকুররা, মানে আর কি, যখন এইভাবে শুয়ে থাকে, আমি শুনেছি মানে পা উপর দিকে দিয়ে শুয়ে থাকে সুন্দর করে আরাম করে, তখন এটা ওরা নাকি এটা জানাতে চায় যে ওরা মানে খুব বিশ্বাস করে তোমার বাড়িতে রয়েছে, মানে তোমাকে খুব বিশ্বাস করে। যে কারণে কিন্তু ওরা, এটা হচ্ছে ওদের স্বস্তির শোয়া, মানে খুব আরামের শোয়া। হ্যাঁ। তবেই কিন্তু ওরা এইভাবে শোয়, মানে তোমাকে খুব বিশ্বাস করছে, বা তোমার ওপর পুরো মানে জীবনটাকে ছেড়ে দিচ্ছে। মানে আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের, যখন ও 100% তোমার ওপর ভরসা করে,
তখন কিন্তু ওরা এইভাবে শোয়, মানে একদম রিল্যাক্সে, আমরা যেরকম হাত পা ছড়িয়ে দিনের একটা সময় রিল্যাক্সে একটু শুই না, হ্যাঁ, তখন কিন্তু আমাদের মাথায় কোনো চিন্তা ভাবনা থাকে না, ভাবি এখন চুপ করে শুয়ে পড়বো, কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা নেই। ওরাও ঠিক তোমার ওপর ওর জীবনের ভারটা ছেড়ে দিয়ে কিন্তু ঠিক এইভাবে নাকি শুয়ে থাকে, আমি শুনেছি যতটা। আর আমাদের পেস্তা দেখবে বেশিরভাগ সময় এইভাবেই শুয়ে থাকে। মানে আমার খুব আনন্দ লাগে যে হ্যাঁ, ও আমাদেরকে বিশ্বাস করতে পেরেছে। আহ কারণ একটা সময় প্রথম প্রথম যখন পেস্তা আমার বাড়িতে এসেছিল, তখন কিছু মানুষ এমন ভাবে খারাপ খারাপ কথা বলেছিল না, যে ওকে নাকি আমরা মানে কন্টেন্টের জন্য এনেছি, ওকে আমরা বাঁচাতেই পারবো না, খেতে দিই না, কত রকমের কমেন্ট। আর আজকে দেখো সেই বাচ্চাটা একটুখানি থেকে আজকে কত বড় হয়েছে, আমাদের সবার নয়নের মণি। বিশেষ করে আমার, মানে ওকে ছাড়া দিন কাটানো যে আমার কতটা কষ্টের, কত মুশকিল। আমি বলতে গেলে আমার বাড়িতে সব থেকে বেশি যদি কাউকে আদর করি সেটা হচ্ছে পেস্তা। মাঝে মাঝে আমার মেয়েও রেগে যায়, আমার পাশে যদি কেউ ঘুমায় সে হচ্ছে পেস্তা। হ্যাঁ, ও আমাকে ছাড়া মানে ও নিজেও কিছু চেনে না আমাকে ছাড়া। আর উজ্জ্বল তো রয়েছেই, তবে বিশেষ করে আমার পেছন পেছন ভীষণ ভাবে ঘোরে। আমি যদি রান্নাঘরে রান্নাও করি না, তোমরা দেখেছো গরমের মধ্যে এসে আমার কাছে বসে থাকতো। আমি যদি ছাদে গিয়ে কোনো কাজ করি, হাওয়া চলছে না, ওর কষ্ট হচ্ছে, গরম লাগছে, জিভ বেরিয়ে আসছে, তাও আমার কাছে এসেই বসে থাকবে। রাত্রেবেলা ছোট ঘরে আমি মাঝে মাঝে এডিট করতে করতে শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়ি, ও কিন্তু বড় ঘরে যায় না, আমার পাশেই শুয়ে থাকে সারাটা রাত। আমার হয় আমার কাছে বা আমার পাশে বা আমার পায়ের কাছে ও সারা রাত শুয়ে থাকে। তো ওদের আদর দিলে না তুমি তার মানে অনেক গুণ ফেরত পাবে, আশীর্বাদও পাবে ঈশ্বরের কাছে। আর তার সাথে কিন্তু মানে ওদের ভালোবাসাটাও পাবে, নিঃস্বার্থ ভালোবাসা। তো যে কারণে কিন্তু ওকে এত ভালোবাসি। তো যাই হোক, আজকে ওর কথা অনেক কিছু বলে ফেললাম। কি বলবো বলো। মানে ওরা এমনই জিনিস না, ভালোবাসার জিনিস, ওদেরকে ফেলাও যায় না। আর ফেলা তো পরের কথা, মানে ওদের ছেড়ে থাকাই যায় না। আর ওদের সাথে, আমার পেস্তার সাথে সাথে আমার রাস্তায়ও অনেকগুলো সঙ্গী আছে। সকালবেলা যখন মেয়েকে দিতে যাই তখন থেকে শুরু হয় তাদের আদর, মানে আদর করতে করতে তাদের বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আসার সময়, আমাকে ফেরার সময় দোকান থেকে বিস্কুট কিনি, তেনাদেরকে খাওয়াই, তারপরে আমাকে আসতে হয়, এরকম ব্যাপার। আর এখন তো একজন আছে, তোমাদেরকে কালকের ভ্লগে আমি যদি পারি দেখাবো। ওকে তো দুপুরবেলা মানে খাওয়াইও, আমি বাড়িতে ডাকি, পাতায় করে খেতে দিই, আবার সকালে বিস্কুট খাওয়াই। ঠিক আছে, রাত্রেবেলা ওকে আমি খুঁজে পাই না, তো রাত্রেবেলা আমি সেভাবে বাইরেও বেরোই না। আর বাইরে গেলেও জানলা দিয়ে দেখি, তো জানলা দিয়ে দেখলে ওকে দেখা যায়, ও বাড়ির সামনে বসে থাকে, বা আমাদের গেটের সামনে ওখান থেকে দেখলে দেখা যায় যে রাস্তার ওখানটায় বসে রয়েছে। আমি গেলে লাফিয়ে লাফিয়ে আমার গায়ের ওপর উঠে, পেস্তা যেমন করে অনেকক্ষণ পরে দেখলে যেমন করে না পেস্তা, মানে এটা জানো, যাদের বাড়িতে আছে তারা জানো, যে লাফিয়ে লাফিয়ে দু পা দিয়ে তোমার গায়ের ওপরে তোমাকে উঠে আঁকড়ে ধরতে চাইবে, চাটতে চাইবে, তোমাকে আদর করতে চাইবে, মানে ও জানান দেয় যে তুমি কোথায় ছিলে, আমাকে ছেড়ে তুমি কোথায় গেছিলে, এরকম একটা ব্যাপার। ঠিক ওই কুকুরটাও রাস্তার যে থাকে, যে ভদ্রলোক না ভদ্রমহিলা আমি জানি না, সেও কিন্তু সেই রকম, মানে ওদেরকেও, ওরাও ভালোবাসার জিনিস, জানো না কি ভালো যে লাগে আমার। আমি বলি তাই যে আমার যদি সামর্থ্য থাকতো না, মানে অনেক অনেক কুকুরদের, রাস্তার কুকুরদের আমি প্রতিদিন খেতে দিতাম। তো সবার হয়তো দায়িত্ব নিতে পারবো না, আমাদের এখানেও পাড়ায় অনেক ভালো মানুষ আছে, ওদেরকে ডেকে ডেকে খেতে দেয়। তো আমি না হয় দুটো চারটে দায়িত্ব নিলাম। দুটো চারটে না নিতে পারলে একটা, একজনের তো নিতে পারবো, বাইরের ঘরের একজনের, বাইরের একজনের যদি নিতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তো যাই হোক, চলো, এদিকে কথা বলতে বলতে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাঘর গোছানো, রান্না করা, বাসন মাজা, অনেক কাজ হয়ে গেছে। এবার আমার আরো কিছু কাজ আছে। বন্ধুরা, কত যুদ্ধ করতে হচ্ছে দেখেছো, এখান থেকে আমার শাশুড়ি মা এমন মাচা বানিয়েছে, ড্রাগন আনতে গেলে আমাকে এইভাবে আনতে হচ্ছে। আজকে এক ঝুড়ি ড্রাগন পেরেছি, অনেকগুলো আছে এর মধ্যে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা ড্রাগন, আর বড় বড় হয়েছে ড্রাগন, এটাই বোধহয় এবছরের লাস্ট। আর কয়েকটা হয়েছে ছোট ছোট, আর কয়েকটা হয়েছে ছোট ছোট। কোথাও আজকে ফাংশন হবে, একটা কাটলাম ভিডিওর জন্য, না হলে ছাদে বসে আমি খাই না কখনো কেটে। এই যে মেয়েকে একটা দিয়েছি, আমি এক টুকরো খেয়েছি, কয়েক একটা দেবো,
এই মিষ্টি খেতে অনেকগুলো আছে, সবাই ভাগযোগ করে খেতে পারবে। আমরা ছাদে বসে একটা খেয়েই যাই। এখন আমি গাছ লাগাবো, ছাদে আসলাম, সব লাইন দিয়ে শীতের গাছ লাগাবো, ফুল গাছ। আর সবজির গাছ তো এবছর পাইনি, তুই কাছে যেন লাগাবি। এখানে আমার সব শীতের গাছ বসানো রয়েছে, মানে রাখা রয়েছে তোমাদের। এখন আমার শীতের গাছ রয়েছে। আর এই গাছটা অনেকদিন পর কুড়িয়ে এসেছে, এই জবাটায়। কি কালারের হবে জানি না গো, তবে গাছটা ভালো হয়েছে, বোধহয় লাল হবে। অনেকগুলো কুড়িয়ে এসেছে। দেখেছিস মনে? আচ্ছা, কি কি গাছ এনেছি তোমাদের দেখানো হয়নি। এই যে সব গাছ, এখানে সন্ধ্যা হয়ে আসছে, জানি না কতদূর করতে পারবো। এখানে যে 4টে পিটুনিয়া এনেছি, আর এই হচ্ছে গাঁদা, 1 2 3 4 5 6টা আনা হয়েছে গাঁদা। আর 1 2 আর একটা কোথায় গেল, 2 না 3টে আনা হয়েছিল চন্দ্রমল্লিকা। আর একটা কোথায় গেল, এটা এনেছি আমি, এটা ঘরের জন্য। আর এইগুলো মা আমাকে এনে দিয়েছে গতকাল, তবে গোড়ায় শুধু মাটি পেঁচিয়ে দিয়ে দিয়েছিল, গাছগুলো না শুকিয়ে গেছে, আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বলে সকাল থেকেই টাটকা হয়েছে আবার। তবে এইগুলো হচ্ছে রেডি গাছ বলতে কি, মানে ফুল এসেছে গাছে, তবে গাছ বসানোর পর কিছুদিন পর ফুল মাথা সব কেটে দিলে আরও ভালো হবে গাছগুলো। আর এখানে যে গোবর সার, এখানে রয়েছে ব্যাগে মাটি মিক্স করে এখন আমি গাছে বসাবো। আর এই হচ্ছে গ্রো ব্যাগ, এর মধ্যে বসাবো। চলো। তোমার জীবন থেকে যদি ওই ফ্রি টাইম মানে ফাঁকা টাইম বলে যদি সময়টাকে ওই লিস্টটাকেই বা ওই জিনিসটাকেই বাদ দিয়ে দাও, তাহলে দেখবে জীবনে যত ব্যস্ত থাকবে তত তুমি সুখে থাকতে পারবে। তো আমার জীবনটাকে আমি এইভাবে সুখে রাখি। আমার এক্সট্রা সময়গুলো আমি এই যে আমার পেস্তা, আমার রাস্তায় কতজন আছে তেনাদের, তারপরে হচ্ছে আমার ছাদ বাগান, সেই গাছগুলোর এসে একটু যত্ন করা, এইগুলো করে করেই সময় কেটে যায় না, মানে মনেই হয় না দিনটা কোথা থেকে কোথায় ফুরিয়ে গেল। তারপরে তো ঘরের প্রচুর কাজ রয়েছে। আজকে বিকেলে সেরকম একটা দিন আর কি, গাছগুলো এনেছিলাম কিন্তু তোমার রিপোর্টিং করা হয়নি। আর এখন দেখো এই টবগুলো এনেছিলাম না, মানে গ্রো ব্যাগগুলো অনেকটা বড়, মানে আমি বুঝতেই পারিনি, ভাবতে পারিনি যে এত বড়। তো এগুলোকে এবার এই গাছগুলোকে লাগাচ্ছি। প্রথমে কি করছি বলো তো, একটু পাতা পাতা পচা সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা সবজি পচাও অ্যাড করতে পারো, ডিমের খোলা দিতে পারো, মানে যে ট্রের মধ্যে ডিম আসে সেগুলো দিতে পারো। তো আমি যেটা দিলাম, একটু শুকনো পাতা দিলাম প্রথমে। আমাদের ওই লাউ গাছ এসব ছিল না, চাল কুমড়ো গাছ, সেসব পাতা দিয়ে ওপরে একটুখানি তোমার ওই কাঠের গুঁড়ো দিলাম, কাঠের যে এক্সট্রা যে ছালগুলো হয় আমাদের বাড়িতে ছিল সেটাই দিলাম। দিয়ে ওপর থেকে একটু গোবর মাটি আর মাটি মিক্স করে নিয়েছিলাম দুটো, সেটা দিলাম। দিয়ে এবার মাঝখানে মানে ঠিক মিডিল বরাবর গাছটাকে বসাবো। এবার পুরোপুরি টপটাকে কিন্তু মাটি দিলে হবে না, অর্ধেকটা মাটি দিতে হবে, বা অর্ধেকের একটু বেশি, মানে পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করলে হবে না। এবার তোমার ওই টপ মানে সরি, যে গাছটাকে তুমি রোপণ করবে সেই গাছের প্লাস্টিকটা ছাড়িয়ে মাটিগুলোকে না হালকা করে নিতে হবে। মানে তুমি পুরোপুরিও যদি মাটিটা খুলে না ফেলো, আমি যখন আগে তো প্রচুর নার্সারিতে যেতাম, তো সবার কাছ থেকে জিজ্ঞাসা করতাম গাছ কিভাবে বসাবো, গাছে কতটা মাটি দেব, গাছ কত কিভাবে যত্ন করব, সব আমি জিজ্ঞাসা করে করে আসতাম। তো ওনাদের কাছ থেকে জানা আর কি। মাটি বলতো, সে মাটি কিন্তু বেশি দেবে না, মাটি অর্ধেক অর্ধেক মতো দেবে, টবের অর্ধেকে যাতে মাটি থাকে, অর্ধেকটা খালি থাকে। আর 15 দিন অন্তর অন্তর গাছের একটু খাবার যদি দাও তাহলে খুবই ভালো। দোকান থেকে যদি নিমখোল কিনে এনে দিতে পারো, ভিজিয়ে সে নিমখোলটা গাছের 4 সাইড দিয়ে খুঁড়ে একটু দিতে হবে। আর গাছ যখন বসাবে তখন অবশ্যই মাটিটা পুরো, আমাকে বলেছিল পুরো একদম যে মাটিটা থাকে গাছের গোড়ায় সেই মাটিটা পুরো একদম চেঞ্জ করে ফেলতে। তো আমি পুরোটা চেঞ্জ করার এবার আর সাহস পেলাম না, গাছগুলো দেখলাম একটু কেমন যেন হয়ে গেছে। তবে নিচের থেকে কিছুটা মাটি ফেলে দিয়ে গোড়াগুলো মানে সাইডগুলোকে পুরো একদম মাটিগুলো ভেঙে ঝুড়ো করে দিয়েছি, একদম হালকা করে দিয়েছি, দেখবে শক্ত হয়ে থাকে। হালকা করে তারপরে কিন্তু মাটি সমেত বসিয়ে তারপরে সাইড থেকে আবার মাটি দিয়ে দিলাম। আর এই ভিডিওটা দেখে বুঝতে পারছো কতটা ফাস্ট ফরওয়ার্ড চলছে, আমার পুরো সন্ধ্যা হয়ে গেছে আর কি।
তো দেখো বন্ধুরা, গাছ বসাতে বসাতে আমাদের রাত হয়ে গেছে। সবকটা গাছ বসাতে পারিনি, টবগুলো এত বড়। হ্যাঁ, একদিকে ভালো হয়েছে, অন্যান্য কিছু গাছ, ফলের গাছ, সবজি পরে বসানো যাবে, কিন্তু আরেকটু ছোট গাছ হলে বেশি ভালো হতো। বেশি বেশি মাটি লেগেছে জানো না, তাও তো ভাঁজ করে দিয়েছি, এর ডবল ছিল। তো এই যে গাঁদা ফুল গাছগুলো সব বসানো হয়ে গেছে, একটা শুধু না, দুটো বাকি আছে এখনো। এইগুলো আগে বসিয়েছি, এই ফুল দেওয়া গাছগুলো একদম সেই সকালবেলা না পুরো নেতিয়ে গেছিলো, জলে ভিজিয়ে রেখেছি বলে একটু পরে টাটকা হয়েছে। আর এই কটা গাছ, এইখানে যে এই রাবার গাছটা বসাতে পারিনি, এটার অসুবিধা নেই, এটা কদিন থাকলেও কোনো ব্যাপার না। আর এখানে যে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা টবের মধ্যে মাটি দিয়ে, গোবর সার দিয়ে, দেখলে তো যা যা দিলাম, দিয়ে বসিয়েছি। আর এখানে একটা চন্দ্রমল্লিকা রয়েছে, দুটো গাঁদা রয়েছে, আর পিটুনিয়াগুলো 4টেই রয়েছে। মা এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখলো, আর আমি এই গাছগুলোতে সব জল দিলাম। আর এইগুলো তো সব আমার আগের গাছ, দেখেইছো। এইগুলো নিয়ে চিন্তা নেই, ওগুলো যেহেতু আগে বসানো হয়েছিল। তবে দেখা যাক কেমন কি হয়। তো দেখো বন্ধুরা, রাতের রান্নাবান্নার সব আয়োজন করেছি। এখানে যে 5 ফোড়ন দিয়েছি কড়াইয়ের মধ্যে, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা বের করে রেখেছি, পরে চিড়ে দেবো। তরকারি একটু কম আছে, ওই জন্য মায়ের আর আমার জন্য রুটি করবো, ওদের জন্য ভাত অলরেডি হয়ে গেছে। আর একটু চাও খেলাম তার পাশে, মানে তার মাঝখানে। তো এই যে কুমড়ো দিয়ে, তোমার কালো জিরে হলে বেশি ভালো হতো, কালো জিরেটা নেই ঘরে। যাই হোক, 5 ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আর রুটি করবো আমার আর মায়ের জন্য। আর হচ্ছে গতকালের জন্য পেঁপে কেটে, আচ্ছা, গতকালের জন্য পেঁপে কেটে ঘষে রেখেছি। এই পেঁপে, 2খানা পেঁপে ঘষতে যে আমার কতটা সময় লাগলো, এই দেখো, পুরো একদম মিহি, ছোট্ট একটা ওই ঘষা রয়েছে, তো ওটা দিয়ে কিছুতেই পারছিলাম না, অনেক কষ্টে করেছি। তো এটা কালকের জন্য, কালকে বাড়িতে থাকবো না, একটু কাজে বেরোবো, তাই শাশুড়ি মাকে যতটা পারলাম গুছিয়ে দিয়ে গেলাম। তরকারি সবজি একটু কাটা থাকলেও তাও না অনেকটা সুবিধা হয়। তো চলো, আমি রুটিটা করব, আর এদিকে হচ্ছে তরকারিটা বসাবো, তাহলে রাতের রান্নার জোগাড় কমপ্লিট। তারপরে সবাইকে খেতে দিয়ে রাতে বাসন টাসন মেজে শোবো। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, আর খেয়ে দিয়ে আমি এই সবে মাত্র বাসনগুলো সব মাজলাম, কারণ সকালবেলা উঠে না খুব তাড়া লেগে যায়, বিশেষ করে যেদিন মেয়ের স্কুল থাকে। আর রাতে তো বললাম পরোটা আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা করেছিলাম, পাঁচফোড়ন দিয়ে, ঝাল ঝাল লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা করেছিলাম। তো এখন সবার শোয়ার পালা, আমি রান্নাঘর সব গুছিয়ে পরিপাটি করে মুছে তারপরে ঝাড়টার দিয়ে রেখেছি পরিষ্কার করে। এখন ঘরে যাব, সবাই শুয়ে পড়বে, আর আমি এখন ছোটো ঘরে যাব, ছোটো ঘরে বসে এডিট করব, ভয়েস দেবো, পুরো ভিডিও রেডি করে শিডিউল করে টাইম দিয়ে রাখবো, যাতে সকালবেলা আমাকে আর হাতে দিতে না হয়, টাইম মতো পাবলিশ হয়ে যায়। এটুকুনি কাজ আমাকে করে রাখতেই হবে আজকে, না হলে হবে না। পুরো রান্নাঘর ক্লিন। চলো, এখানে যে বাদাম ভিজিয়ে রেখেছি, প্রত্যেক সবাইকে আমি দিই সকালবেলা উঠে, কোয়েল, আমি, উজ্জ্বল, মেয়ে, সবার জন্য একসাথে ভিজিয়ে রাখি। আর ছোলা তো অল্প কটা ভিজিয়ে রাখলে অনেক হয়ে যায়, তাই খেয়ে সব শেষ করতে পারো না, জানো না কি খাওয়া। আর এই যে সবার জন্য আমন্ড ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে তোমার ছোলা। এই খেয়ে না আমার মানে কি বলবো, ঈশ্বরের কৃপায় মাথা ঘোরাটা কমেছে। তোমরাও খেতে পারো, যাদের শরীর খুব দুর্বল, উইক লাগে, মাথা ঘোরে, রোগে মানে ভরে রয়েছে শরীরে, তারা এসব খেতে পারো। বিশেষ করে ছোলাটা তো খুবই ভালো, আর বাদাম খাওয়া খুব ভালো। তো এটা খেয়ে আমি কাজ করার এনার্জি পাচ্ছি কটা দিন ধরে, মানে একবেলা কাজ করলে আরেকবেলা শুয়ে থাকতে ইচ্ছা করে। এখন সেই এত স্পিডে কাজ করছি সেই আগের মতো বলতে নেই বাবা, থু 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 থু। চলো, টাটা, গুড নাইট এস্তা, গুড নাইট, ঠিক আছে, গুড নাইট। তো দেখো না, মুখটা শুধু দেখো, মুখটা 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 ওই ডাকছে, ডাকছে, যা, বন্ধু ডাকছে, যা, লেজ নাচছে, যাবি না, যা। বিশাল ভয়, মানে ইঁদুরের থেকে বেশি ভয়ের, ইঁদুরের থেকে, তাই না বল বাবা?